প্লাস্টিক ব্যাগে করে কিছু কেনেন না, নিশ্চয়ই ভাবাই যায় না এমন একটি দিন। দৈনন্দিন বাজার থেকে শুরু করে মেগা শপে কেনাকাটা, প্রতিদিনই বাহারি প্লাস্টিকে মোড়ানো জীবন। ফলাফল, দূষণের শিকার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন সবচেয়ে ওপরে থাকা দেশগুলোর সাথে। গেল 15 বছরে পলিথিনের ব্যবহার বেড়েছে এই দেশে 3 গুণ। সাথে যোগ হয়েছে করোনাকালীন সুরক্ষা সামগ্রী। ব্যবহার করা মাস্ক ও গ্লাভসের 92% খাল, বিল, নালা হয়ে নদীতে পড়ছে। এর ফলে এই দেশে নদী প্লাস্টিক দূষণের দিক থেকে বিশ্বে হয়েছে দ্বিতীয়। আর এইসব তথ্য উঠে এসেছে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে। মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার 2005 সালে ছিল 3 কেজি, কিন্তু 2020 সালে তা বেড়ে 9 কেজি হয়েছে। ঢাকাতেই বেড়েছে প্রায় 2.5 গুণ। সামগ্রিকভাবে প্লাস্টিক দূষণের দিক থেকে বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে বয়ে যাওয়া গঙ্গা, পদ্মা ও যমুনা নদী বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে। বিশ্বব্যাংক বলছে, ইউরোপের চেয়ে বাংলাদেশে কম পলিথিন ব্যবহার হয়, কিন্তু ব্যবস্থাপনার অভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে বেশি। যদিও পরিবেশ আইনের 15 ধারায় বলা হয়েছে, নিষিদ্ধ পলিথিন সামগ্রী উৎপাদন করলে 10 বছরের কারাদণ্ড বা 10 লাখ টাকা জরিমানা, এমনকি উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। কিন্তু সেই আইনের বাস্তবায়ন নেই মাঠ পর্যায়ে। এই দূষণ থেকে আসলেই কি মুক্তি ঘটবে, নাকি এমনভাবে আরো দূষিত হতে থাকবে আমাদের নদী, শহর, পরিবেশ? এই বিষয়ে কথা বলতে চাই বিস্তারিত। যুক্ত আছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক, সাথে আরো আছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক প্রফেসর ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই সংবাদ বিস্তারে। আমি ডক্টর আহমেদ কামরুজ্জামানের কাছে যেতে চাই শুরুতেই। এই দেশে প্লাস্টিক নিষিদ্ধ করতে আইন আছে, কিন্তু এরপরও প্লাস্টিক দূষণে যখন শীর্ষ তালিকায় দেশের নাম উঠে যায়, সেই দায় আসলে কার? আপনার ডিভাইসটি আনমিউট করতে হবে, আপনাকে শুনতে পাচ্ছি না। জি, ধন্যবাদ। বাংলাদেশের প্লাস্টিকের ব্যবহার কিন্তু অনেক দিনের একটি ইতিহাস, এবং বছরের পর বছর প্লাস্টিকের প্রতি মানুষের আগ্রহ যেন বেড়েই চলছে। এমনকি 2002 সালে যখন প্লাস্টিকের ব্যবহার, বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল, তখন কিছুদিনের জন্য এনফোর্সমেন্ট এবং যেই কর্তৃপক্ষরা এটি নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন, তাদের সক্রিয় অবস্থানের কারণে প্লাস্টিকের ব্যবহার কিছুটা কমলেও পরবর্তীতে এই প্লাস্টিকের ব্যবহার কিন্তু দিনে দিনেই বেড়ে চলছে। আর এই বেড়ে চলার কারণ হলো, একদিকে যেমন প্লাস্টিকের সহজলভ্যতা এবং এর স্বল্প মূল্য একটি বিষয় আছে, অন্যদিকে আমরা প্লাস্টিকের কোনো সাস্টেইনেবল বিকল্প কোনো কিছু মানুষের হাতে তুলে দিতে পারিনি, যে কারণে মানুষ আবার কিন্তু ভিন্ন মোড়কে, ভিন্ন রকমের, ভিন্ন কালারের, ডিজাইনের প্লাস্টিক কিন্তু মানুষের ব্যবহার শুরু করেছে। এবং খুবই আশঙ্কার বিষয় হলো, আগে যে পলিথিন নামে যে ব্যাগ আমরা ব্যবহার করতাম, সেই পলিথিনের বিকল্প মানে ভিন্ন ধরনের আমরা টিস্যুর ব্যাগ কিন্তু পাচ্ছি, যেটি পলিথিনের মতোই ক্ষতিকর। আপনারা জানেন যে প্লাস্টিক প্রকৃতিতে দীর্ঘদিন অবস্থান করে। একবার এটি উৎপাদিত হলে প্রায় 300 বছরের বেশি সময় লাগে এটি ডিগ্রেডেড হতে। এখনো পর্যন্ত আবিষ্কৃত কোনো প্লাস্টিক কিন্তু পচেনি, কারণ প্রায় 80 বছর আগে থেকে এই প্লাস্টিকের উৎপাদন শুরু হলেও বাণিজ্যিকভাবে মাত্র কয়েক দশক ধরেই এই প্লাস্টিকের এরকম জনপ্রিয়তা আছে। ফলে এই পর্যন্ত যত প্লাস্টিকের উৎপাদন হয়েছে, তার সবটুকুই কিন্তু প্রকৃতিতে অবস্থান করছে। এই কারণে এটি একটি ভয়ের বিষয়, এবং আলটিমেটলি এই প্লাস্টিকগুলো আমাদের নদী, জলাশয় এবং পুকুর সহ খাল, বিলকেই ক্ষতিগ্রস্ত করছে, এবং একটি বড় অংশ আমাদের উপকূলীয় অঞ্চলে পতিত হচ্ছে। ফলে আমাদের বায়োডাইভার্সিটি, ইকোলজি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার এই প্লাস্টিক কিন্তু খাদ্য চেইনের মাধ্যমে। অর্থাৎ আপনি দুটো জায়গায় দায়িত্বের কথা বলছেন। এক হচ্ছে প্লাস্টিকের সহজলভ্যতা, আর আরেকটি হচ্ছে প্লাস্টিকের বিকল্প কোনো কিছুর সহজলভ্যতা না থাকা। জিয়াউল হকের কাছে যেতে চাই এবারে। এই যে হাটে বাজারে, মুদি দোকান বা মাছের বাজার থেকে শুরু করে সব জায়গায় প্লাস্টিক ব্যবহার হচ্ছে প্রকাশ্যে, এবং যেমনটি ডক্টর কামরুজ্জামান বলছিলেন যে শুরুতে কিছুদিন একটু আইন প্রয়োগের বিষয় ছিল,
আমাদের দেশে আসলে সব ক্ষেত্রেই তা দেখা যায় যে শুরুতে কিছুদিন একটু কড়াকড়ি থাকে। কেন এই বিষয়ে আইন থাকার পরও সরাসরি তা ভাঙার বিষয়টি এক রকমের দুর্বলতা স্বীকার করে নেওয়া নয় কি? ধন্যবাদ। একটু আগে আমাদের প্রফেসর কামরুজ্জামান সাহেব বললেন যে প্লাস্টিকের বহুল ব্যবহার এটা আমাদের জীবনে অংশ হয়ে গেছে, এবং প্লাস্টিকের ব্যবহার ছাড়া, বিভিন্ন ধরনের ব্যবহার ছাড়া আমরা বোধহয় চলতেই পারছি না। তো এই প্রেক্ষাপট থেকে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে এনে একটা সহনীয় পর্যায়ে আনা খুব চ্যালেঞ্জিং একটা কাজ, এবং সেক্ষেত্রে আমরা বেশ কিছু, বাংলাদেশ সরকার 2002 এর পর থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। আপনারা জানেন, পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু পুরোপুরি কার্যকর করা যায়নি। এবং এটা একটা বড় কারণ হলো এটা সহজলভ্যতা, যে একটু আগে বলা হয়েছে, এটা ইউজার ফ্রেন্ডলিনেস, এটা এত বিনা পয়সায় পাচ্ছে এবং মানুষ ব্যবহার করতে পারছে। তো আমার মনে হয় যে এটার জন্য বর্তমান সরকার কিন্তু গত 2 বছর বেশ কিছু ভালো কাজ দিয়েছেন। একটা হলো এনফোর্সমেন্ট, আমরা অবৈধ পলিথিন শপিং ব্যাগ আমরা অভিযান করে জরিমানা আদায় করছি, ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিচ্ছি। তার পাশাপাশি বেশ কয়েকটা বড় কাজ হয়েছে। একটা হলো এটা গেজেট হয়ে গেছে আমাদের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2021, এবং এখানে আমরা কিন্তু সকল ধরনের বর্জ্য ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং সেখানে কার কি দায় দায়িত্ব, সিটি কর্পোরেশন, পৌরসভা, এখানে সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে এবং পরিবার ভিত্তিক, এই যে হাউস হোল্ড, একটি পরিবার, একজন ব্যক্তি কি তার কি দায় দায়িত্ব, এবং উনি দায় দায়িত্ব পালন না করলে ওনার কি শাস্তি হতে পারে, এগুলো বিস্তারিত বলা হয়েছে। এবং যারা প্লাস্টিক দ্রব্য উৎপাদন করেন, প্যাকেজিং ম্যাটেরিয়াল উৎপাদন করেন, তাদের দায় দায়িত্ব কথা বলা হয়েছে। তার পাশাপাশি আজকে আপনারা বোধহয় জানবেন, আজকে আমরা আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা নিয়ে পরিবেশ মন্ত্রণালয় থেকে আমরা যেটাকে বলছি অ্যাকশন প্ল্যান ফর সাস্টেনেবল প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা আমরা আজকে লঞ্চিং করলাম। এবং সেই অ্যাকশন প্ল্যানে, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে এবং 4টা টার্গেট, স্পেসিফিক টার্গেট দেওয়া হয়েছে, যেটা 2025, 2026 এবং কোনোটা 2030 এর মধ্যে বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে দু একটা কথা বলি, যেমন একটা টার্গেট বলেছে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এটা আমরা ঠিক করে দিব টার্গেটেড প্লাস্টিক, সেটা 2025 এর মধ্যে 90% কমিয়ে ফেলতে হবে। 90% সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমিয়ে ফেলতে হবে বাই 2026। তো এটা একটা বড় টার্গেট এবং ইনশাল্লাহ এটা আমরা বাস্তবায়ন করব। পাশাপাশি আরো টার্গেট আছে, যেমন প্লাস্টিক ওয়েস্ট রিসাইকেল হয় না আমাদের দেশে, যেখানে সেখানে পড়ে থাকে, শুধু পেট বোতলটা রিসাইকেল হয়, কিন্তু অন্যান্য যে থিন প্লাস্টিক, যেমন আমাদের ব্যাগগুলো আছে, অন্যান্য সামগ্রীগুলো আছে, এগুলো রিসাইকেল হয় না। তো এটাও একটা টার্গেট দেওয়া হচ্ছে যে 2025 এর মধ্যে 50% এবং 2030 এর মধ্যে 80% প্লাস্টিক সামগ্রী রিসাইকেল হবে। এগুলো যেখানে সেখানে পড়ে থাকবে না, এগুলো কালেকশন হবে। জিয়াউল হক, এটি নিঃসন্দেহে একটি ভালো ব্যাপার যে 2021-এর নতুন গ্যাজেট হয়েছে এবং আপনি বেশ কিছু টার্গেটের কথা বলছিলেন। এরকম টার্গেট আসলে নেওয়া হয়, এর আগেও হয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে খুব একটা প্রয়োগ সেটার দেখা যায় না। আপনি সেই কথাটা স্বীকার করবেন কিনা? কথা অনেকাংশে সত্য যে এই টার্গেট গুলো, এই আইনগুলো বাস্তবায়ন করা সহজ বিষয় না, এবং সেখানে অনেকগুলো বিষয় জড়িত থাকে এবং অনেকগুলো মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা জড়িত থাকেন। সবার সম্মিলিত প্রচেষ্টায়, সমন্বয়ের মাধ্যমেই কার্যক্রম করতে হয় এবং প্রাইভেট সেক্টরে এখানে একটা বড় ভূমিকা। আমাদের প্লাস্টিক সামগ্রী ব্যবহার করেন মূলত প্রাইভেট সেক্টর, তাদের প্লাস্টিক ম্যাটেরিয়াল, প্লাস্টিক প্যাকেজিং এ ব্যবহার করেন, আমাদের পণ্যে ব্যবহার করছেন। সুতরাং প্রাইভেট সেক্টরকে যদি ভালোভাবে ইনভলভ করা যায়, এনগেজ করা যায়, তাহলে কিন্তু ভালো আমরা একটা সমাধানে আসতে পারি। ফিরছি আবারও আপনার কাছে, ডক্টর আহমেদ কামরুজ্জামান। আপনি বলছিলেন যে নদী দূষণের অন্যতম কারণ এই প্লাস্টিক ব্যবহারে আর কি কি ক্ষতির মুখে পড়ছে দেশ? আমি আগেই বলছিলাম যে প্লাস্টিকের ক্ষতি হয় না এমন কোনো সেক্টর নেই। প্রধানত এটি শহর অঞ্চলগুলোতে যেটি করে যে ওয়াটার লগিংটা, আমরা এই যে বর্ষাকালটা গেল, আমরা দেখেছি আমাদের ঢাকার 2 মেয়রকে কত বেশি ব্যস্ত থাকতে হয়েছে শুধুমাত্র এই জলাবদ্ধতা নিরসন করার জন্য। আর সেখানে কিন্তু প্রধানতম অবস্ট্রাকলটাই কিন্তু নালা নর্দমাগুলোতে প্লাস্টিক পড়ে থাকা। আমরা বাংলাদেশে এমন কোনো জায়গায় 1 ফিট জায়গা যদি আমরা জাস্ট মাটি খুঁড়ে নিই, তাহলে অন্তত কয়েক কেজি, এক বর্গ ফিট জায়গার ভিতরে অন্তত 1-1.5 কেজি প্লাস্টিক আমরা পাচ্ছি। তো
তো আমাদের মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, জলাবদ্ধতা নষ্ট হচ্ছে, নদী ইকোসিস্টেম নষ্ট হচ্ছে। এবং আপনি জানে খুবই আতঙ্কিত হবেন যে গত সপ্তাহে সেভ আওয়ার সিজ নামে একটি অর্গানাইজেশন আমার নেতৃত্বে সেন্ট মার্টিনসে একটি সার্ভে করেছে। সেই সার্ভেতে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন একটি ইকোলজিক্যালি সেনসিটিভ এরিয়া হওয়ার পরেও সেখানে গড়ে মাত্র স্কোয়ার কিলোমিটারে আমরা যদি দেখি প্রায় 5 টনের কাছাকাছি প্লাস্টিক শুধু পড়ে থাকতে দেখা যাচ্ছে। তাহলে প্লাস্টিক আমাদের ইকোলজিক্যালি সেনসিটিভ এরিয়াতে যদি এরকম ব্যাপক হারে থাকে, সারা বাংলাদেশের কি অবস্থা সেটি প্রতীয়মান হয়। কিন্তু সত্যি জিয়াউল হক, আপনিও শুনছিলেন এবং আমরা নদী দিয়ে আলোচনা শুরু করেছিলাম। কর্ণফুলী নদীর কথা আপনার অজানা নয়। প্লাস্টিকের স্তর এত বেশি সেখানে যে চীন থেকে আনা ড্রেজিং মেশিনও তা পরিষ্কার করতে পারেনি। এর বিরুদ্ধে কোনো অভিযান পরিচালিত হয় না? পরিচালিত আমাদের এনফোর্সমেন্ট ড্রাইভ কিন্তু প্রতিনিয়ত হচ্ছে এবং সেখানে আমাদের কারখানা জব্দ হচ্ছে। গত প্রায় 2 মাসে প্রায় কয়েকশো টন আমাদের নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ আমরা জব্দ করেছি। কিন্তু কথা সত্য যে এটার যে ম্যাগনিটিউড, এটার যে বিস্তার এবং ব্যাপকতা, সেটার তুলনায় কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে। এবং সেই ক্ষেত্রে সেটা হলো যে আমাদের প্লাস্টিকের যে ব্যবহার, এই ব্যবহারটা কমিয়ে আনতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের জনগণ পর্যায়ে উদ্বুদ্ধ হতে হবে, সচেতন হতে হবে এবং বিকল্প ব্যবহারে যেতে হবে। আমাদের পাট আছে, কাপড় আছে। এখন আমরা চেষ্টা করছি যে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ম্যাটেরিয়াল ব্যবহার করা, বায়োডিগ্রেডেবল ব্যাগ ব্যবহার করা, যেটা অনেকটা প্লাস্টিকের আমরা মতো। নিশ্চয়ই প্রত্যাশা করব এবার যে টার্গেটগুলো নেওয়া হয়েছে সেগুলো সময়ের মধ্যেই আসলে সম্পন্ন করা সম্ভব হবে এবং প্লাস্টিক বাজার থেকে উঠিয়ে নেওয়ার ব্যাপারে একটা বড় ভূমিকা নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাখতে হবে। কারণ যতক্ষণ সেটি সহজলভ্যতা থাকছে ততক্ষণ বিকল্প ব্যবস্থা কেউ করবে বলে তো আসলে মনে হয় না। আপনাদের দুজনকেই ধন্যবাদ। সময় থাকলে আমরা নিশ্চয়ই এই আলোচনা আরো দীর্ঘায়িত করতাম। পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হকের সাথে কথা হচ্ছিল। আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক প্রফেসর ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার।